আওয়ামী লীগের সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খানের গোমর ফাঁস। ভারতে পালানোর সময় সীমান্তে আটক আওয়ামী লীগ নেতা কামাল। ইউনূস মোদির বৈঠকের বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি ভারত। ফিল্মি স্টাইলে ছাত্রদের উপর গুলি করা ছাত্রলীগ নেতাদের পরিচয় শনাক্ত। ভারত শেখ হাসিনার জমিদারি ফেরত দিতে কাজ করছে বললেন রিজভী। আসসালামু আলাইকুম দর্শক, আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। আওয়ামী লীগের সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খানের গোমর ফাঁস। আওয়ামী লীগ সরকারের যত দুর্নীতিবাজ ও প্রভাবশালী মন্ত্রী এমপি ছিলেন এর মধ্যে অন্যতম আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান। একটি হত্যা মামলায় ধানমন্ডি এলাকা থেকে গত বৃহস্পতিবার 5 সেপ্টেম্বর তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি এখন রিমান্ডে রয়েছেন। একে তো ছিলেন মন্ত্রী, আবার একই সঙ্গে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি। তাই এই খাতে তার ছিল একচ্ছত্র আধিপত্য, ছিল বিশাল মাস্তান বাহিনী। তিনি যা নির্দেশ দিতেন তা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করত তার বাহিনী। অভিযোগ রয়েছে 2009 থেকে 2020 সাল পর্যন্ত পরিবহন সেক্টরে 12,000 কোটি টাকা চাঁদাবাজি করেছে শাহজাহান খানের লোকজন। এর মধ্যে তার ছত্রছায়ায় গত 4 বছরই 6,000 কোটি টাকার বেশি চাঁদাবাজি হয়েছে। করোনার পর গত 4 বছর সড়ক পরিবহনের সংগঠন পরিচালনা ব্যয় সংক্রান্ত নির্দেশিকা প্রণয়ন করে এই চাঁদাবাজিকে দেওয়া হয় বৈধতা। অভিযোগ আছে সড়কে চাঁদাবাজিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন শাহজাহান খান। সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের অন্তর্ভুক্ত 249 শ্রমিক ইউনিয়নের মাধ্যমে চাঁদা তোলা হয়। এর একটি বড় অংশ নিয়মিত গেছে শাহজাহান খানের পকেটে। বিগত সময় বিএনপির নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবি সহ অন্যান্য দাবিতে বৃহৎ পরিসরে আন্দোলনের ডাক দিলেই বন্ধ হয়ে গেছে সড়কের যান চলাচল। এর নেপথ্যেও ছিলেন এই শাহজাহান খান। সড়কের নিরাপত্তা নিশ্চিতে কঠোর শাস্তির বিধান রেখে সড়ক পরিবহন আইন প্রণয়নের অন্যতম বাধাও ছিলেন তিনি। এদিকে নির্বাচনী হলফনামায় দেওয়া তথ্য অনুযায়ী 2008 সালে শাহজাহান খানের বার্ষিক আয় ছিল 6,85,000 টাকা, যা 2024 সালে হয়েছে 2,21,00,000 টাকা। এ সময় তার আয় বেড়েছে প্রায় 32 গুণ। সূত্রে জানা গেছে আওয়ামী লীগ 2009 সালে ক্ষমতায় আসার পরপরই পরিবহন খাতে অপ্রতিরোধ্য হয়ে ওঠেন নেতা শাহজাহান খান। 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের আগ মুহূর্ত পর্যন্ত পরিবহন খাতে একচ্ছত্র প্রভাব ছিল তার। 2009 সাল থেকে সড়কে বিক্ষিপ্ত আকারে নানা অঙ্কের চাঁদা তোলা হতো। করোনাকালে বন্ধের পর 2020 সালের 1 জুন থেকে গণপরিবহন চালুর সিদ্ধান্ত হয়। আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানে 2020 সালের জুন, জুলাই ও আগস্ট এই 3 মাস সড়কে চাঁদা তোলা বন্ধ ছিল। এ সময় চাঁদা তোলার নতুন ফন্দি আঁটা হয়। প্রণয়ন করা হয় সড়ক পরিবহন সংগঠন পরিচালনা ব্যয় বা সার্ভিস চার্জ সংক্রান্ত নির্দেশিকা। এভাবে চাঁদাবাজি অব্যাহত রাখেন তিনি। পরিবহন শ্রমিক নেতা মোহাম্মদ হানিফ খোকন বলেন, কোন রকম আইনের তোয়াক্কা না করে পরিবহন খাতে বেপরোয়া চাঁদাবাজির নেতৃত্বে ছিলেন শাহজাহান খান। বিভিন্ন টার্মিনাল উপজেলা পর্যায়ে চাঁদা তুলে 5 ভাগের 1 ভাগ বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নামে গেছে। এই ফেডারেশনের সবকিছুই চলেছে শাহজাহান খানের ইশারায়। 2009 থেকে 2020 সাল পর্যন্ত পরিবহন সেক্টরে 12,000 কোটি টাকা চাঁদাবাজি করেছে শাহজাহান খানের লোকজন। তিনি আরো বলেন, শাহজাহান খান ও সহযোগীরা চাঁদাবাজি আয়ে পরিবার, পরিজন, আত্মীয় স্বজনের নামে তারা বিপুল পরিমাণ নগদ অর্থ ও সম্পদ করেছেন। অনতিবিলম্বে তদন্ত করে এসব অবৈধ সম্পত্তি জব্দ করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হোক। ভারতে পালানোর সময় সীমান্তে আটক আওয়ামী লীগ নেতা কামাল। সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে বাংলাদেশের অভ্যন্তর থেকে সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য, জৈন্তাপুর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান কামাল আহমেদকে আটক করেছে বিজিবি। শনিবার 7 সেপ্টেম্বর সন্ধ্যা 7টায় গোয়াবাড়ি সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে তাকে আটক করে বিজিবির জৈন্তাপুর বিউপির টহল দল। বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়নের 19 বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার মোহাম্মদ আসাদুন নবী সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। ইউনূস মোদির বৈঠকের বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি ভারত। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সম্প্রতি ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে একটি দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন। এ সাক্ষাৎকারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সীমান্ত হত্যা এবং তিস্তার পানি বন্টন বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেছেন তিনি। তবে পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারটি ভালোভাবে নেয়নি ভারত। ভারতীয় কয়েকটি সূত্র গণমাধ্যম হিন্দুস্তান টাইমকে এ তথ্য জানিয়েছেন। নাম প্রকাশ্যে অনিচ্ছুক একটি সূত্র বলেছেন, ডক্টর ইউনূসের ওই সাক্ষাৎকারের কারণে জাতিসংঘ অধিবেশনের ফাঁকে বাংলাদেশি নেতা ও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে কোনো দ্বিপক্ষীয় বৈঠক নাও হতে পারে। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, জাতিসংঘের মোদীর সঙ্গে ডক্টর ইউনূস
ইউনূসের বৈঠকের আয়োজন করতে গত সপ্তাহে ভারতকে একটি প্রস্তাব দেয় বাংলাদেশ। এ নিয়ে এখনো ভারত থেকে কোনো আনুষ্ঠানিক জবাব আসেনি, কারণ নিউ ইয়র্কে মোদির দ্বিপক্ষীয় বৈঠকের বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। ডক্টর ইউনূস পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে যেসব দিক নির্দেশনা দিচ্ছেন সেগুলো উচিত নয়। তিনি প্রত্যর্পণের অনুরোধ জানানোর আগ পর্যন্ত হাসিনাকে চুপ থাকার আহ্বান জানান। প্রধান উপদেষ্টা ইউনূস আরো বলেন, শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে সবার সামনে বিচার করা হবে। আওয়ামী লীগ ছাড়াও অন্য রাজনৈতিক দলকে ভারত যে ইসলামিক দল মনে করে সেটিও সঠিক নয় বলে মন্তব্য করেন ডক্টর ইউনূস। গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন শেখ হাসিনা। ওই দিনই তিনি ভারতে গিয়ে দিল্লিতে আশ্রয় নেন। এরপর থেকেই সেখানে অবস্থান করছেন হাসিনা। এর 3 দিন পর অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে শপথ নেন ডক্টর ইউনূস। পরে তিনি মোদির সঙ্গে ফোনে কথা বলার সময় বাংলাদেশি হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করার বিষয়ে প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়টি অগ্রাধিকার দেওয়া হবে। ভারত শেখ হাসিনার জমিদারি ফেরত দিতে কাজ করছে বললেন রিজভী। ভারত বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে নয়, বরং শেখ হাসিনার জমিদারি ফেরত দিতে কাজ করছে এমন মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ভারতের প্রতিরক্ষা মন্ত্রী তার দেশের কমান্ডোদের সঙ্গে বৈঠক করেছে। এটা উদ্বেগজনক নয়, তবে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে এটা উস্কানি কিনা। ভারত কি শেখ হাসিনাকে সান্ত্বনা দেওয়ার জন্য তার জমিদারি পুনরুদ্ধারের জন্য কাজ করছে? তাহলে প্রতিরক্ষা মন্ত্রী এভাবে কথা বলছেন কেন? ভারতের উদ্দেশ্যে তিনি বলেন, বাংলাদেশের জনগণ দেশ থেকে এক দানবকে তাড়িয়ে মুক্ত বাতাসে চলাফেরা করছে। আমি যে গ্রেপ্তার হতে পারি, গুম হতে পারি, এই শঙ্কা আর নেই। এখন মানুষ স্বাধীনভাবে চলাফেরা করছে, শান্তিতে ঘুমাতে পারছে। এটা কি আপনারা চাচ্ছেন না? বাংলাদেশ গণতন্ত্র ফিরে আসুক, মানুষ শান্তিতে থাকুক। এটা কি ভারতের নীতি নির্ধারকরা পছন্দ করে না? আমরা যেমন ভারতের স্বাধীনতা সার্বভৌমত্বকে শ্রদ্ধা করি, ভারতের উচিত আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে শ্রদ্ধা করা। রিজভী বলেন, বাংলাদেশ যে একটি বীরের জাতি, এটা ভারতের মাথায় রাখতে হবে। গতকাল শনিবার শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের মাজারে নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের 21তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পুষ্পার্ঘ অর্পণ ও দোয়া শেষে রিজভী সাংবাদিকদের এসব কথা বলেন। ফিল্মি স্টাইলে ছাত্রদের উপর গুলি করা ছাত্রলীগ নেতাদের পরিচয় শনাক্ত। মুন্সিগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ফিল্মি স্টাইলে ছাত্র জনতার উপর গুলি করেছেন শহর ছাত্রলীগ সভাপতি নাসিবুল ইসলাম নোবেল ও সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন সাগর। গত 4 আগস্ট মুন্সিগঞ্জে ছাত্র জনতার উপর গুলি চালানোর 2টি ভিডিও গণমাধ্যমের হাতে এসেছে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মেসেঞ্জারের মাধ্যমে প্রাপ্ত একাধিক ভিডিও বিভিন্ন ব্যক্তির মোবাইল ফোনে ছড়িয়ে পড়ার খবর পাওয়া গেছে। 2টি ভিডিওর মধ্যে একটি 4 আগস্টের, অপরটি 19 জুলাইয়ের। ওই ভিডিও ফুটেজ দেখে ও স্থানীয়দের দেওয়া তথ্যে আগ্নেয়াস্ত্রধারীদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। গণমাধ্যম কর্মীদের পাওয়া ভিডিওতে দেখা গেছে গত 4 আগস্ট ছাত্র জনতার উপর গুলি চালাচ্ছেন ছাত্রলীগের শীর্ষ 2 নেতা। এর মধ্যে অস্ত্রধারী একজন শহর ছাত্রলীগের সভাপতি নাসিবুল ইসলাম নোবেল এবং অন্যজন সাধারণ সম্পাদক ও পৌরসভার 9 নম্বর কাউন্সিলর সাজ্জাদ হোসেন সাগর। ঘটনার দিন তারা পরিচয় এড়াতে ও নিজেদের নিরাপদ রাখতে হেলমেট গামছা পরে গুলি করেন। 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর দুজনই পালিয়ে গেছেন। তারা এখনো আত্মগোপনে। দুজন মুন্সিগঞ্জ 3 আসনের সদ্য সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ফয়সাল বিপ্লবের বিশ্বস্ত সহচর বলে আওয়ামী লীগ নেতা কর্মী নিশ্চিত করেছেন। বৈষম্য বিরোধী ছাত্র অভিযোগ শহর ছাত্রলীগের এই 2 নেতা ছাড়াও আরো বেশ কয়েকজন ছাত্রলীগ ও যুবলীগ নেতা কর্মীকে জুলাই ও আগস্ট মাসে একাধিকবার ছাত্রদের উপর গুলি করতে দেখা গেছে।